স্বাগত বন্ধুরা, আজ একদম সম্পূর্ণ নতুন একটি মুভি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কিংডম অফ দ্য প্ল্যানেট অফ দ্য অ্যাপস এর চতুর্থ মুভি নিয়ে, যা খুব সম্প্রতি মুক্তি পেয়েছে। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের মুভি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সেই সাথে লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন নিত্য নতুন ভিডিও পেতে। মুভির শুরুতে আমাদের পাঁচটি কিছু কাহিনী দেখানো হয়, যার থেকে আমরা বুঝতে পারি মানুষ তাদের ব্রেনকে উন্নত করার জন্য এক ধরনের ভাইরাস তৈরি করে, কিন্তু তা মানুষের শরীরে পরীক্ষা করার আগে বানরের শরীরে করার সিদ্ধান্ত নেয় বিজ্ঞানীরা। কিন্তু একবার তা পরীক্ষা করার সময় সেই ভাইরাস চারিদিকে ছড়িয়ে পড়ে, যার ফলে সমস্ত বানর ও ভাল্লুকরা অনেক বুদ্ধিমান হয়ে পড়ে, কিন্তু মানুষেরা দিন দিন দুর্বল হতে থাকে এবং এক পর্যায়ে ধীরে ধীরে মানুষেরা মারা যেতে শুরু করে। তবে বিপরীত দিকে কিছু মানুষ থাকে যারা এই ভাইরাসের সাথে লড়াই করেও টিকে থাকে তখনও, কিন্তু এই ভাইরাসের ইফেক্টের কারণে তাদের স্মৃতিশক্তি দিন দিন লোপ পেতে থাকে, যার ফলে মানুষেরা চিন্তা চেতনা করার সাথে সাথে বোঝার ক্ষমতাটাও হারিয়ে ফেলে। অর্থাৎ পৃথিবী এমন পর্যায়ে চলে যায় যেখানে মানুষেরা প্রাণীর মতন বসবাস শুরু করে আর প্রাণীরা বুদ্ধিতে কর্মে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠে। এই গল্পটা এই মুভি সিরিজের তৃতীয় অংশে দেখানো হয়েছিল, যেখানে আমরা আরো দেখতে পাই যে মানকি কিং সিজারের মৃত্যু ঘটেছে। চতুর্থ গল্প শুরু হয়েছে সিজারের মৃত্যুর প্রায় 300 বছর পর থেকে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই পৃথিবী ভীষণ ভাবে বদলে গেছে। এখানে বানরেরা দলবদ্ধ ভাবে কলোনি আকারে বসবাস শুরু করেছে, ওদিকে মানুষেরা আদিবাসীদের মতন তাদের জীবনযাত্রা শুরু করেছে। আমরা মুভির এই দৃশ্যে দেখতে পাই বানরদের একটি বড় কলোনি, যারা সেখানে একসাথে বসবাস করে, যা আমরা মুভির প্রথম কিস্তিতে অর্থাৎ সিজারের সময় দেখেছিলাম। মুভির এই অংশে এই চতুর্থ কিস্তির মূল ক্যারেক্টার নোয়াকে দেখানো হয়। সে বাকি বানরদের মতনই এই কলোনিতে থাকে, কিন্তু তার আলাদা একটি পরিচয় আছে, আর তা হলো সে এই বানর কাবিলার সর্দারের ছেলে। এখানে আমরা সোনা এবং আনায়া নামের নোয়ার দুজন ফ্রেন্ডকেও দেখতে পাই। মুভি শুরুর দৃশ্যে আমরা দেখতে পাই নোয়া, আনায়া ও সোনা তিনজনে মিলে পাহাড়ের উঁচু জায়গায় চড়ে তারা বাজ পাখির ডিম খোঁজার জন্য বের হয়েছে, এবং তারা যখন ডিম পায় তখন তা নিয়ে তাদের কাবিলাতে ফিরে আসে। এখানে আমরা জানতে পারি বানর কাবিলাতে যতগুলো যুবক বানর আছে সবারই একটি করে পোষা বাজ পাখি আছে। আসলে যুবক বানরদেরকে পাহাড় থেকে বাজ পাখির ডিম সংরক্ষণ করে তার যত্নের সাথে দেখভাল করতে হবে। পরিশেষে বাজ পাখি যখন জন্ম নেবে তখন তার যত্ন ও কেয়ারের সাথে লালন পালন করতে হবে এবং পরিশেষে ট্যারিং করাতে হবে। তারপরে যেই এক বানর বাজ পাখিকে তার পোষা পাখি হিসেবে ব্যবহার করতে পারবে। তাছাড়া তারা বাজকে নিয়ন্ত্রণ করার জন্য এক বিশেষ ধরনের গান গেয়ে থাকে, যা নোয়ার বাবা সব থেকে বেশি এক্সপার্ট তাদের কাবিলার মধ্যে। নোয়া যখন তার বাজ পাখির ডিমটি সংরক্ষণ করে তার কাছে নিরাপদে রেখে দেয়, এমন সময় এক রাতে মনুষ্য কন্যা তার কাছে আসে। সে মূলত খাবারের সন্ধানেই নোয়াদের আস্থানায় এসেছিল, কিন্তু নোয়া যখন তাকে দেখে ফেলে মেয়েটি সে সময় পালাতে চেষ্টা করে, সুতরাং দুজনের মধ্যে হাতাপাই হয়। এর মাধ্যমে নোয়ার ডিমটি পড়ে নষ্ট হয়ে যায়। সুতরাং নোয়া সিদ্ধান্ত নেয় সে আবার জঙ্গলে যাবে এবং নতুন একটি ডিম খুঁজে নিয়ে আসবে। নোয়া এবং তার সাথীরা আবার জঙ্গলের পথে যাত্রা শুরু করে, কিন্তু পথে তাদেরই কাবিলার আরো দুটি বানরের সাথে নোয়ার দেখা হয়, যাদের অবস্থা খুবই খারাপ ছিল। নোয়া তাদেরকে প্রশ্ন করে, তোমাদের এই দশা হলো কিভাবে? তখন বানর দুটি তাদেরকে জানায়, আমাদের যেমন বানর কাবিলা আছে ঠিক তেমনই অন্য একটি বানর কাবিলা আছে, যারা সমুদ্রের আশেপাশে বসবাস করে, আমাদের মতন জঙ্গলে নয়। সেই সাথে তারা আমাদেরকে প্রচন্ড আকারে ঘৃণা করে, যে কারণে তারা আমাদেরকে যে কোনো মূল্যে গোলাম বানাতে চায়। আমরা যদি তার প্রতিবাদ করি তবে তারা আমাদেরকে হত্যা করে। তারা আরো বলে, ওই কাবিলার অনেক বানর আমাদের কাবিলার সন্ধান পেয়েছে, সুতরাং খুব দ্রুতই তারা আমাদের উপর আক্রমণ করবে এবং আমাদের কাবিলা তাদের ধ্বংস করে দেবে, সেই সাথে জীবিতদের ধরে নিয়ে যাবে গোলাম হিসেবে। এটা শোনার সাথে সাথে নোয়া তার কাবিলা থেকে ফিরে আসে, কিন্তু আসার পরে সে দেখতে পায় অলরেডি তার কাবিলার উপরে আক্রমণ শুরু হয়েছে। তার কাবিলার অন্য সদস্যদের উপরে গুরুতর ভাবে আক্রমণ করে এবং তাদেরকে নিজেদের গোলাম বানিয়ে নেয়। এই সাথে আমরা দেখতে পাই তারা নোয়ার বাবার উপরেও আক্রমণ করে। নোয়া তার বাবাকে বাঁচাতে গেলে নোয়াকে নিচে ফেলে দেয় এবং তার বাবাকে সেখানেই হত্যা করে। এর পরের দৃশ্য দেখা যায় সমস্ত বানরদেরকে সমুদ্রপৃষ্ঠের সেই কাবিলাতে নিয়ে আসা হয় গোলাম হিসেবে। পরের দিন নোয়ার যখন চোখ খোলে তখন সে দেখতে পায় তার পুরো কাবিলা ধ্বংস হয়ে গেছে এবং তার বাবার মৃতদেহ পড়ে আছে পাশেই। নোয়া তার বাবার শেষকৃত্য সম্পন্ন করে
এবং সে প্রতিজ্ঞা করে সে যেভাবেই হোক তার কাবিলার পুরো জনগোষ্ঠীকে আবার তার কাবিলায় ফিরিয়ে নিয়ে আসবে এবং তার বাবার হত্যার প্রতিশোধ নেবে। সুতরাং নোয়া জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। পথে তার সাথে দেখা হয় একটি র্যাঙ্গনের সাথে। র্যাঙ্গনটির নাম থাকে রাখা, আর রাখা খুবই বুদ্ধিমান এবং ভালো মনের। এখানে আমরা রাখার কাছে অনেকগুলো বই দেখি, যা দেখে নোয়া তাকে প্রশ্ন করে এগুলো কি, যার উত্তরে রাখা বলে এগুলো বই, এর ভিতরে কিছু চিহ্ন এবং অক্ষর আছে যা নিশ্চয়ই কিছু অর্থ বহন করে। আসলে তারা কেউই বই পড়তে জানে না। রাখা তাকে বলে এমন একটা সময় ছিল যখন বানররাও বই পড়তে পারতো। আসলে এই বই পড়া বানরগুলো ছিল সিজারের সময়কার। নোয়া সিজারের নাম শুনে বলে এই সিজার কে, যার উত্তরে রাখা বলে সিজারের মাধ্যমেই বানর জাতির বিকাশ ঘটে। সে ছিল খুবই উদার, যার হাত ধরেই বানর জাতি কথা বলা শেখে, বিকাশ ঘটায় এবং সে নিজেকে প্রতিষ্ঠিত করে বানরদের অত্যাচার থেকে মুক্ত করে নিয়ে আসে। এবং মহান সিজারের একটি বাণী ছিল, আর তা হলো এক বানরের উচিত নয় অন্য বানরকে হত্যা করা। যা শুনে রাখা এবং নোয়ার মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারা দুজনে এক জায়গায় বসে খাবার খেতে থাকে। এমন সময় সেখানে সেই মনুষ্য মেয়েটির আবির্ভাব ঘটে। নোয়া তাকে দেখে প্রচন্ড আকারে রেগে যায়, কারণ তার কারণেই নোয়ার ডিম পড়ে নষ্ট হয়ে যায়। কিন্তু রাখা তাকে বলে মহান সিজার মানুষকে প্রচন্ড ভালোবাসতো, সুতরাং আমাদেরও উচিত তাদেরকে যোগ্য সম্মান করা এবং ভালোবাসা। এরপর রাখা সেই মেয়েটিকে কিছু খাবার দেয়, যার ফলে তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এখানে রাখা নোয়াকে বলে এমন একটা সময় ছিল যখন মানুষ কথা বলতে পারতো, তাদের বিবেক ও বুদ্ধি ছিল, তারা খুবই উন্নত জীবনযাপন করত। কিন্তু আজ মানুষের এতটা পরিবর্তন হয়েছে যে তারা কথা বলতে পারে না, তাদের বুদ্ধির বিকাশ নষ্ট হয়ে গেছে, এমনকি তারা পশুর মতন জীবনযাপন করে। পরের দিন নোয়া রাখা ও সেই মেয়েটি সামনের দিকে এগিয়ে যায় জঙ্গলের মধ্যে। এগিয়ে যাওয়ার পর তারা জঙ্গলের মধ্যে আরো কিছু মানুষ দেখতে পায়, যারা দেখতে অবিকল আদিবাসীদের মতন। তারা সবাই মিলে জঙ্গলের মধ্যে খাবার খুঁজতে থাকে। ঠিক সে সময় দ্বিতীয় কাবিলার বানরগুলো চলে আসে এবং তারা মানুষদের উপরে আক্রমণ শুরু করে। তারা ধরে ধরে মানুষদেরকে মারতে থাকে, কারণ তারা মানুষদেরকে ঘৃণা করে। এখানে রাখা ও নোয়া মিলে সেই মেয়েটিকে প্রাণে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে পালিয়ে যায়। সেখান থেকে নিরাপদ জায়গায় যাওয়ার পর মেয়েটি কথা বলা শুরু করে। সে জানায় তার নাম মেয়ে। এটা দেখে তারা দুজনেই চমকে যায়। রাখা তখন বলে এই মেয়ে কিভাবে বলতে পারে? তখন মেয়ে উত্তরে বলে আমি অন্য মানুষদের মতন না, আমার বুদ্ধি আছে এবং আমি কথাও বলতে পারি। আরো বলে আমি যে কাবিলাতে থাকতাম সেই কাবিলায় এই দ্বিতীয় বানর কাবিলা হামলা করে আমার লোকদেরকে মেরে দিয়েছে। সেখানে আমার মতনই অনেক বুদ্ধিমান মানুষেরা বসবাস করত, শুধুমাত্র আমি সেখান থেকে বেঁচে ফিরেছি। এরপরও আমরা দেখতে পাই তাদের সফর এখনো বাকি রয়েছে। তারা চলতে চলতে নদীর উপরে সেতুতে এসে পৌঁছায়। সেখানে ওই দ্বিতীয় কাবিলার বানররা এসে হামলা করে তাদের উপর, যার ফলে রাখা নদীর পানিতে ভেসে যায়। এদিকে মেয়ে এবং নোয়া তাদের হাতে ধরা পড়ে এবং তাদেরকে সেই দ্বিতীয় কাবিলাতে নিয়ে আসা হয়। এখানে তাদের আনার পরে দেখা যায় দ্বিতীয় কাবিলাটি সমুদ্রের খুবই কাছে, সুতরাং তারা সমুদ্রের পানি ঠেকানোর জন্য চারিদিকে উঁচু করে দেওয়াল তুলে দিয়েছে। এই দ্বিতীয় কাবিলার দলনেতার নাম হলো প্রক্সিমা সিজার, যে খুবই নির্দয়, কারণ সে মানুষ জাতিকে খুব ঘৃণা করে। মানুষ দেখার সাথে সাথেই তাদেরকে হত্যা করার আদেশ দিয়ে রেখেছে তার সৈন্যদের, এবং সেই সাথে সে চায় পৃথিবীর সমস্ত বানর তার গোলামি করুক। আমরা প্রক্সিমা সিজারের কাছে অনেক বড় একটি শিপ দেখতে পাই, যার মধ্যে নির্দিষ্ট একটি কক্ষে মানুষের ব্যবহৃত অনেক অস্ত্র আছে এবং সেই সাথে আছে আধুনিক কিছু প্রযুক্তি, যা প্রক্সিমা সিজার যে কোনো মূল্যে হাসিল করতে চায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে সে সেই গুপ্ত কুটিরের দরজা কোনোভাবেই খুলতে পারে না। সে বারবার তার গোলামদের দিয়ে চেষ্টা করাতে থাকে, তবু সে ব্যর্থ হয়। তার মূল উদ্দেশ্য ছিল মানুষ জাতিকে ধ্বংস করে সমস্ত পৃথিবীতে সে নিজের রাজত্ব কায়েম করবে এবং সমস্ত বানরকে সে গোলাম বানিয়ে রাখবে। আসলে সে মানুষকে এত ঘৃণা করত কারণ মানুষের অতীত সম্পর্কে সে এ টু জেড জানতো। প্রক্সিমা সিজার ভাবতো কোন এক সময় মানুষ বানর জাতিকে নিয়ন্ত্রণ করত এবং তাদের খাঁচায় আটকে রাখতো। সুতরাং মানুষ যদি আবার তাদের মস্তিষ্ক ফিরে পায়, তবে তারা আবার বানর জাতিকে তাদের গোলাম হিসেবে ব্যবহার করবে। যে কারণে সে মানুষকে এত বেশি ঘৃণা করত এবং তাদেরকে সমূলে ধ্বংস করার কথা ভাবতো। এদিকে নোয়া তার সব সাথীদের সাথে সেখানে মিট করে। তার সাথীরা প্রক্সিমা সিজারের পরিকল্পনা সম্পর্কে জানতো, সুতরাং তারা নোয়াকে বিষয়টি জানায়। সুতরাং নোয়া এটা স্পষ্টভাবে বুঝে যায় যে
প্রক্সিমা তার উদ্দেশ্য হাসিল করতে পারলে সে শুধু মানুষ জাতির জন্যই নয়, পুরো বানর জাতির জন্য হুমকি স্বরূপ। যে কারণে সে প্রক্সিমা সিজারকে ধ্বংস করার জন্য মেয়ের কাছে যায়, যার উত্তরে মেয়ে বলে, হ্যাঁ আমিও চাই প্রক্সিমা তার দলবল সহ সমূলে ধ্বংস হয়ে যাক, কিন্তু তার ধ্বংসের আগে আমার মনুষ্য জাতি যেহেতু দুর্বল হয়ে গেছে, সুতরাং তাদের ভাষা শেখানোর জন্য আমার একটি বইয়ের প্রয়োজন, যা ওই জাহাজের মধ্যেই আছে। আমাকে আগে সেই বইটি নিয়ে আসতে হবে। এখানে নোয়া তাকে বলে, আমি তোমাকে বইটি আনতে সাহায্য করব। আমি চাই ওই বাংকারটি উড়িয়ে দিতে, যাতে বাংকারটি নষ্ট হয়ে যাওয়ার পর আমি আমার বানর গোষ্ঠী নিয়ে আবার বনে চলে যেতে পারি। সুতরাং নোয়া এবং মেয়ে একে অপরকে সাহায্য করার প্রতিজ্ঞা করে এবং তারা সিদ্ধান্ত নেয় আজ রাতেই তারা তাদের উদ্দেশ্য হাসিল করবে। রাত হওয়ার সাথে সাথে নোয়া তার বন্ধু সোনা এবং আনায়াকে সাথে নিয়ে মেয়ের সাথে দূরে একটি জায়গায় যায়, যেখানে তারা বোম তৈরি করে এবং বোমটি তারা ওই প্রাচীরের পাশে রেখে দেয়, যাতে সময় মতন প্রাচীরটি ব্লাস্ট করিয়ে বাংকারের মধ্যে পানি ঢোকাতে পারে। এখানে নোয়ার পরিকল্পনা ছিল সে সর্বপ্রথম জাহাজের ভিতর ঢুকবে এবং মেয়েকে তার বইটি দিয়ে দেবে। এরপরে সে মেয়ের সাহায্য নিয়ে প্রাচীরটি উড়িয়ে দেবে, যাতে বাংকারের মধ্যে পানি ঢোকে, আর সেই সুযোগে সে তার দলবল নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে। কিন্তু মেয়ের পরিকল্পনা আলাদা ছিল। সে সর্বপ্রথম সোনা এবং আনায়াকে সাথে নিয়ে সেই জাহাজে প্রবেশ করে এবং সেখান থেকে সে তার নির্দিষ্ট বইটি নিয়ে নেয়। এখানে সোনা এবং আনায়া বাচ্চাদের একটি চিড়িয়াখানার বই দেখতে পায়। বইটিতে এমন কিছু পিকচার থাকে যেখানে আমরা দেখতে পাই বানরকে মানুষ খাঁচার মধ্যে আটকে রেখেছে এবং বাইরের থেকে তাদেরকে দেখতেছে, যাতে নোয়ার সাথীদের মন খারাপ হয়ে যায়, কিন্তু তবুও তারা বিষয়টি ইগনোর করে আর মেয়েকে সাহায্য করে। তারা যখন বাংকারের গেট দিয়ে বাইরে আসতে থাকে, তখন লক্ষ্য করা যায় প্রক্সিমা সিজার তার লোকদের সাথে করে সেখানে দাঁড়িয়ে আছে। তাদের বাইরে আসতে দেখে প্রক্সিমা সিজার ভাবে ভিতরে যে অস্ত্র ছিল হয়তো এরা কোথাও লুকিয়ে রেখেছে। সুতরাং সে অস্ত্রের সন্ধান জানার জন্য সোনার গলায় অস্ত্র রাখে এবং তার লোকদেরকে বলে সোনাকে হত্যা করার জন্য। কিন্তু সোনাকে মারার আগেই সেই বানরটিকে গুলি করে মেরে দেয়, যা দেখে প্রক্সিমা সিজার খুবই খুশি হয়ে যায়, কারণ সে মেয়ের হাতে অস্ত্র দেখেছিল। সে মেয়েকে প্রপোজাল দেয়, আমি তোমাকে এবং তোমার ফ্রেন্ডদেরকে মুক্ত করে দেব যদি তুমি আমাকে এই অস্ত্রগুলো সব দিয়ে দাও। কিন্তু মেয়ে কোনোভাবেই চায় না যে প্রক্সিমা সিজারের হাতে এই অস্ত্রগুলো যাক। সুতরাং মেয়ে সেখান থেকে পালিয়ে দেওয়ালের কাছে যায় এবং বোমটি ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে দেওয়ালটি পড়ে যায় এবং সমুদ্র সমস্ত পানি বাংকারের মধ্যে চলে আসে, যার ফলে প্রক্সিমা সিজারের সমস্ত সৈন্য পানিতে ভেসে যায়। কিন্তু নোয়া এবং তার ফ্রেন্ডরা জঙ্গলে থাকার কারণে দ্রুত তারা উপরে উঠে যায়, যে কারণে তারা প্রাণে বেঁচে যায়। এখানে আমরা লক্ষ্য করি প্রক্সিমা সিজারের সমস্ত সৈন্য মারা গেলেও সে জীবিত আছে। সে নোয়ার কাছে আসে এবং তাকে মারতে শুরু করে এবং সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোমরা সবাই আমার গোলাম, সুতরাং তোমরা আমার গোলামি করো। এখানে আমরা লক্ষ্য করি নোয়া তাদের কাবিলার সেই সঙ্গীতটা গায়, যার মাধ্যমে তারা তাদের বাস পাখিকে ডেকে থাকতো। নোয়ার গানের সুরে সেখানে অনেকগুলো বাস পাখি চলে আসে এবং বাসগুলো প্রক্সিমা সিজারকে ধরে পানিতে ছুঁড়ে ফেলে দেয়, যার ফলে প্রক্সিমা সিজার পানিতে তলিয়ে যায়। এদিকে নোয়া তার সাথীদের নিয়ে জঙ্গলে আবার ফিরে আসে এবং আবার নতুন করে তাদের বসতি স্থাপন করে। এখানে মুভির ফাইনাল চ্যাপ্টার আমরা দেখতে পাই নোয়া মেয়ের উপর অনেক রেগে আছে, কারণ মেয়ে তাকে ধোঁকা দিয়েছে। সুতরাং নোয়া এবং তার বন্ধুরা সিদ্ধান্ত নেয় যে তারা আর কখনোই মানুষকে বিশ্বাস করবে না। সেই সাথে তাদের নিজেদের এতটাই ডেভেলপ করবে যাতে অন্য কোনো বানর তাদেরকে গোলাম বানাতে না পারে। অন্যদিকে আমরা মেয়েকে দেখতে পাই সে যে বইটি জাহাজ থেকে নিয়ে এসেছিল সেটি নিয়ে সে তার কাবিলাতে চলে আসে। এখানে আমরা দেখতে পাই তার মতনই অনেক বুদ্ধিমান মানুষ সেখানে বাস করছে। পরিশেষে দেখা যায় মেয়ের আনা সেই বইটির মাধ্যমে তারা পৃথিবীর অন্য প্রান্তে থাকা মানুষদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছে। এর থেকে আমরা স্পষ্ট ধারণা নিতে পারি যে পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা অনেক বুদ্ধিমান, কথা বলতে পারে এবং সভ্য জাতি। সুতরাং একদিকে বানর তাদের নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টায় আছে, অন্যদিকে মানুষও তাদেরকে ডেভেলপ করার জন্য চেষ্টায় আছে। পরবর্তীতে তাদের এই বিকাশ তাদেরকে কোথায় নিয়ে যাবে তা আমরা এই মুভির বাকি সিরিজগুলোতে দেখতে পারবো আশা করি। আর এর সাথে সাথেই আমাদের আজকের মুভি শেষ হলো।